নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জ্যোতি মালহোত্রা সারা ভারতবর্ষ উত্তাল। পাকিস্তানের হয়ে চরবৃত্তি করতেন, আইএসআইয়ের হয়ে চরবৃত্তি করতেন, একজন ইউটিউবার এবং ট্রাভেল ব্লগার। ট্রাভেল উইথ জেও তার পরিচিত নাম, তার ব্লগের পরিচিত নাম। তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে হরিয়ানার হিসার থেকে। তিনি কি করতেন? তিনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতেন খুব ইম্পর্টেন্ট জায়গাগুলোতে এবং সেখানকার ভিডিও তুলে সেগুলোকে পাকিস্তানকে সাপ্লাই করতেন। তার বিনিময়ে ফাইন্যান্সিয়াল বেনিফিটও তিনি পেতেন। ফলত স্বাভাবিকভাবে গত এক বছর ধরে তাকে ট্র্যাক করছিল ভারতীয় গোয়েন্দা সংস্থারা। শেষ পর্যন্ত সেই তথ্যের ভিত্তিতে হরিয়ানার হিসার থেকে তাকে শেষ পর্যন্ত কবজায় আনলো এবং কবজায় আনা হলো এবং তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন। তার সঙ্গে আরও 10 জন এইভাবে চরবৃত্তির জন্য এই ধরনের ইউটিউবার ব্লগার তারা শেষ পর্যন্ত জেলের ভেতরে রয়েছেন এই মুহূর্তে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি। জ্যোতি মালহোত্রা নামটা আমরা কেউ জানতাম বলুন তো? ট্রাভেল ব্লগার কেউ চিনতেন? অধিকাংশ মানুষই আমরা চিনতাম না। সেই মানুষটাকে হঠাৎ কীভাবে বাদক প্রদীপের আলো এল? দীর্ঘ কাহিনী, আমি সংক্ষেপে প্রথমে তো বলি। সেটা হচ্ছে পাকিস্তানে তার নিত্য যাওয়া আসা ছিল, কিন্তু সব থেকে মারাত্মক এই পশ্চিমবঙ্গের সঙ্গে তার যোগ ছিল। কিভাবে সেটাও বলবো, কিন্তু তার আগে বলি ইন্দোনেশিয়া গেছেন, চীন গেছেন, পাকিস্তান বারবার গেছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এসছেন। এই ফেব্রুয়ারি মাসেও পশ্চিমবঙ্গে এসছেন এই জ্যোতি মালহোত্রা। এসছেন, বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করেছেন, তারপর মার্চ মাসেই পাড়ি দিয়েছেন পাকিস্তান। ভাবতে পারছেন? ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সফর, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ছবি তোলা, ভিডিও তোলা, আর ঠিক মার্চ মাসেই চলে গেলেন পাকিস্তানে। আমরা আচমকা এই কথাটা বলিনি আজকে যে এই জ্যোতি মালহোত্রার সঙ্গে বাংলার যোগ রয়েছে। কিভাবে বাংলার যোগ আছে বলছি। শিয়ালদা স্টেশন জ্যোতি মালহোত্রা ঘুরেছেন, ছবি তুলেছেন, প্ল্যাটফর্মগুলোতে তুলেছেন, প্ল্যাটফর্মের বাইরে তুলেছেন, যেখান থেকে এন্ট্রান্স শিয়ালদা স্টেশনের, ওই জনবহুল শিয়ালদা স্টেশন, সেখানে ছবি তুলেছেন, বাইরের বাজারের ছবি তুলেছেন, সমস্ত কিছু তুলে তারপর ট্রেনে করে রওনা দিয়েছেন সরাসরি ব্যারাকপুর এবং সেখানে ব্যারাকপুরে বিরিয়ানি খেয়েছেন। তারপর ক্যান্টনমেন্ট এরিয়ায় পৌঁছে গেছেন বিকেলবেলা। ওদিকে শেওড়াফুলিতে গিয়েছিলেন একজন আত্মীয়র বিয়েতে, যে আসার কথা তার, গিয়েছিলেন সম্ভবত। ওইদিকে প্রত্যেকটা ব্রিজ ঘুরে বেরিয়েছেন। হাওড়া স্টেশন, জনবহুল হাওড়া স্টেশন, সেখানে ঘুরেছেন এবং বালি ব্রিজ, হাওড়া ব্রিজ, দামোদর ব্রিজ, একটার পর একটা জায়গা ঘুরে বেরিয়েছেন। দক্ষিণেশ্বরে গেছেন। কিভাবে গেছেন? সম্ভবত নোয়াপাড়া দিয়ে দক্ষিণেশ্বর মেট্রোতে করে গেছেন এবং সেই মেট্রোতে গিয়ে দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকে তার ফটোশ্যুট করেছেন। সুদূর উত্তরবঙ্গে গেছেন। সেবক রোডে যাওয়ার সময় সেখানে করোনেশন ব্রিজ, মোস্ট ভাইটাল ব্রিজ, যেটা ওই শিলিগুড়িতে চিকেন স্নেকের খুব কাছাকাছি, সেই জায়গায় যেখানে ছবি তোলা নিষিদ্ধ, সেখানে ভিডিও তুলে শেষ পর্যন্ত সেই ছবি হয়তো ভিডিও ইতিমধ্যে পাচার হয়ে গেছে পাকিস্তানে। তাকে শেষ পর্যন্ত ভারত সরকার, তার গোয়েন্দা দপ্তর শেষ পর্যন্ত ইনফরমেশন প্রোভাইড করে ধরলো। এর সঙ্গে যোগাযোগ কার ছিল? যোগাযোগ পাকিস্তানের আইএসআইয়ের ছিল, কিন্তু মাধ্যম কে ছিল? পাকিস্তানের যে ভারতবর্ষে দিল্লিতে যে হাইকমিশনের অফিস আছে, সেখানে ড্যানিশ বলে একজন যুবকের তার সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল এবং এই ড্যানিশের সঙ্গে তার ভিডিও শেষ পর্যন্ত গোয়েন্দারা উদ্ধার করেছেন, তার ব্লগ থেকে উদ্ধার করেছেন। আর সবথেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই ড্যানিশের সঙ্গে, এই ড্যানিশকে সম্প্রতি ভারত সরকার, যখন আমরা রিপোর্টটা পেলাম যে পার্সন নন গ্রাটা, অর্থাৎ এই ভারতবর্ষে তিনি থাকতে পারবেন না, ভারত থেকে তাকে বহিষ্কার করা হলো, তিনি পাকিস্তানে চলে গেলেন, সেই ড্যানিশকে অর্থাৎ আইডেন্টিফাই করেছিল ভারত সরকারের গোয়েন্দা দপ্তর। আমার খালি বারবার মনে হচ্ছিল, জানেন, যে পহেলগাঁওয়ের হত্যাকাণ্ড না হলে আমরা জ্যোতি মালহোত্রার কথা কেউ জানতে পারতাম, কিংবা এই 10 জন যারা গ্রেফতার হয়েছেন তাদের কথা কেউ জানতে পারতাম? প্রশ্ন 1। প্রশ্ন 2, যেটা আমাকে আরও ভাবিয়েছে, সেটা হচ্ছে আরও কত জ্যোতি মালহোত্রা আছেন আমরা কেউ জানি না। এই পশ্চিমবঙ্গের সঙ্গে তার গভীর যোগাযোগ, তার কারণ অন্তত সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী 4 বার, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গেছেন। আর এই পশ্চিমবঙ্গ থেকে একটা সব থেকে জনবহুল এলাকাগুলোতে গেছেন। ভেবে দেখুন, ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট এরিয়া, মিলিটারি এরিয়া, সেখানে গিয়ে ফটো শ্যুট করেছেন, ভিডিও শ্যুট করেছেন, সেটাকে আবার টেলিকাস্ট করেছেন। আর যে ভিডিওগুলো টেলিকাস্ট করেননি সেগুলো হয়তো আইএসআইকে সরাসরি দিয়ে দিয়েছেন, তাও সম্ভব। কিছুই অসম্ভব নয়। এই মুহূর্তে পুলিশে জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন, গোয়েন্দা জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন জ্যোতি মালহোত্রা। আরও কত জ্যোতি মালহোত্রা সারা ভারতবর্ষে ছড়িয়ে আছেন আমরা কিন্তু কেউ জানি না। আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদন করতে হবে, এটা ভাবতেও খুব কষ্ট লাগছিল। 10 জন ধরা পড়েছে, হয়তো 10,000 লোক ধরা পড়তে পারে। কেননা আমি বিপিন রাউতের এক্স মিলিটারি জেনারেল, তার কথাটা দিয়ে আজকে এই পর্বে নিয়ে আসবো। বলেছেন যে ভারতকে মিলিটারি এই ওয়ারটা লড়তে হবে, বিভিন্ন ধরনের যুদ্ধ লড়তে হবে 2.5খানা ফ্রন্টে। একটা ফ্রন্ট পাকিস্তান, একটা ফ্রন্ট চীন, আর 0.5 পার্ট হচ্ছে ভারতবর্ষের মধ্যে ইন্টারনাল সিকিউরিটি যারা ডিস্টার্ব করবে তাদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় মিলিটারিকে লড়াইটা লড়তে হবে। তাঁর এই কথাটা বড্ড প্রাসঙ্গিক মনে হচ্ছে। আমি সামগ্রিকভাবে যার জীবনের অনেকটা পর্ব মিলিটারিতে কাটিয়ে এসছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস,
আমি গুপ্তচর বৃত্তি নিয়েই তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে কিভাবে গুপ্তচর বৃত্তি সারা ভারতবর্ষে প্রসারিত হয়েছে, কিভাবে মিলিটারি তাকে পেস করে, কিভাবে মিলিটারি ভেতরে থাকার সময় তিনি গুপ্তচর বৃত্তিটাকে কাছ থেকে দেখেছেন। অসামান্য বিশ্লেষণ করেছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। শুনুন। দেখুন দাদা, এরা ছিল, আছে, থাকবে। এবার এটা চিরাচরিত চলে আসছে গুপ্তচর বৃত্তি, এবং ইনি আমার মতে অতি ছোট মাছ আর কি। বড় মাছরা আরো অনেক গভীর জলে থাকে, তাদেরকে ছিপ ধরে এরকম পট করে তুলে দেওয়া যায় না। ইনি কিছু কাঁচা কাজ করেছেন বলে সম্মুখে এসে গেছেন, এবং এনার জওয়ান মন্দির থেকে, এনার ফোন, এনার ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বার করে করে এখন আরো 12 জন মোট বোধহয় ধরা পড়েছে ইউপি, হরিয়ানা, পাঞ্জাব থেকে। হ্যাঁ, এইবার দাদা এটা তো একটা প্রফেশন, এবং এই প্রফেশনের কাজই হচ্ছে এজেন্ট দিয়ে, হ্যান্ডলার দিয়ে আর কি মানুষকে এই কাজে লাগানো, কখনো লোভ দিয়ে, কখনো টাকা পয়সা দিয়ে, কখনো কোনো জিনিসপত্র দিয়ে, কখনো সম্পর্ক স্থাপন করে, হ্যাঁ, এবং বিয়ে থাও করে নেয় লোকেরা আবার মানে খবরের জন্য। এবং গুপ্তচর বৃত্তি বড় আদিম প্রথা দাদা, এবং চলে আসছে, এবং এটা তো চলতে থাকবে। আপনি যেটা বললেন, হ্যাঁ, আমাদের পাড়ায়, আমাদের দৈনন্দিন জীবনেও মানুষ থাকতে পারে যারা এটার সাথে লিপ্ত, এবং তাদেরকে আমরা সাধারণভাবে দেখলে বুঝতে পারবো না, মানে তাদের মধ্যে কোনো এমন ইন্ডিকেশন থাকবে না যে তারা এটা করছে। না, আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে এই জ্যোতি মালহোত্রাদের আমরা ধরতে পারছি না কেন? মানে এরা তো আরো বেশি ভাবে সারা ভারতবর্ষে বিভিন্ন স্পটে ছড়িয়ে আছে, তাই নয় কি? মানে এখন ধরুন এই আমি একটু অন্যভাবে ভাবছিলাম, পাহেলগাঁও না ঘটলে আমরা জ্যোতি মালহোত্রাদের আইডেন্টিফাই করতে পারতাম না, তাই না? না দাদা দেখুন, ধরা তো হয়, আপনারা জানতে পারেন না, এরকম ভাবে মিডিয়া জানতে পারে না, বাট ধরা পড়ে, চুপচাপ ধরা পড়ে স্পাইরা, এবং ধরা পড়ে তাদের সাজা হয়, এবং কিন্তু মানে সর্বসম্মুখে আসে না। এবার এইটা কি হয়, এই জ্যোতি মালহোত্রা যে কেসটি, সেটা হচ্ছে একজন ইউটিউবার, তার ভিউ এর জন্য তিনি শুরু করেন, এবং তারপরে যেটা হলো, যা হবার তাই হলো, উনি ফাঁদে পড়লেন, এবং এখন বোধহয় উনি খবর টবর ভালো করে দিচ্ছেন। আপনি যদি দেখেন যে মানে এমন এমন সেন্সিটিভ জায়গার, আমিও টিভিতে দেখছিলাম, খবর পাস করেছেন, এবং বহুবার পাকিস্তানে গেছেন, পুরো ব্যাপারটা দেখে এটা বোঝা যায় যে মানে এই আমাদের কি হয় দাদা, গণতন্ত্র তো, গণতন্ত্রের পরিসরটা এত বড় যে কোনটা মানে দেশদ্রোহিতা আর কোনটা ব্যক্তি স্বাধীনতা, এর পরিসরটা আমরা ভুলে যাই। আমি মানে অনেক জায়গায় দেখি মানুষ যেখানে ফটো তোলা মানা আছে, সেখানে বেশি করে ফটো নেয়, মানে ওটা যেন একটা জিদ চেপে যায় মানে লোকে। তো এই ব্যাপারটা অনেক সময় একটা অনেস্ট ইনোসেন্ট আর কি, মানে ভুল আর কি, আবার অনেক সময় এটা একেবারে চালাকি করে করা হচ্ছে দ্রুততার সাথে। আর এরা সবাই কিন্তু একটা বড় মানে মানে একটা প্রজেক্টের আন্ডারে পড়ে। সেই প্রজেক্টটা হচ্ছে এই ক্ষেত্রে পাকিস্তান আইএসআই, বাট কখনো চীন, শত্রু দেশের, মানে আমাদের শত্রু দেশের থেকে যে রিক্রুটমেন্ট করা হোক, এবং সেই রিক্রুটমেন্টে কিন্তু দাদা অনেক ভদ্র মানুষরাও থাকে, যারা এই জ্যোতি মালহোত্রার মতো না, যারা এর কাছে আর কি ক্ষমতা আছে, তো সেরকম ভাবে ক্ষমতার অলিন্দে নেই, এ ওদিক দিয়ে একটুখানি চেষ্টা করবে, বাট যারা ভালোভাবে আর কি ভালো পোস্টে আছে, হয়তো পরে দেখা যায় যে এরা এরকমও তো একটা খবর ছিল যে ক্ষমতার সর্বোচ্চ স্তরেও এদের বিচরণ থাকে। আপনি সেটা ইলেকট্রনিক্স মাধ্যমে বলেওছেন। না না দাদা, থাকে, এমন না যে থাকে না, এবং অনেকভাবেই থাকে এরা। মানে একটা বই ছিল, ছোটবেলায় পড়তাম, জেফ্রি আর্চারের বোধহয়, বা আরভিং ওয়েলেসের, মনে পড়ছে না, দ্য সেকেন্ড লেডি। তাতে তো দেখানো হয়েছিল যে যিনি রাষ্ট্রপতির স্ত্রী, তিনি আর কি স্পাই ছিলেন। তো এরকম তো থাকে, এটা তো মানে চিরাচরিত ভাবেই চলে আসছে। মানে জয়চাঁদ আর মীর জাফর তো মানে সাধারণ মানুষ ছিলেন না, তারা তো ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন, এবং সেটা চলে আসে। এবং এই নিয়ে অনেক বই আছে, অনেক স্পাই থ্রিলার আছে, অনেক মানে সিনেমা হয়েছে। আরেকটা প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে এই স্পাইং এর ডিফারেন্ট ফরম্যাট, আপনি সেটাও একটি আলোচনায় ব্যাখ্যা করছিলেন, দেখছিলাম যে বিভিন্ন ফরম্যাটে স্পাইংটা হয়, মানে হানি ট্র্যাপের পার্টটা আসে বিভিন্ন ফরম্যাট। হ্যাঁ, ওটা কি মানে স্পাইং মানে কেন মানুষ করে, মানুষের কোন প্রবৃত্তির থেকে তারা যে দেশে থাকে তার বিরুদ্ধে কাজ করে। প্রথম প্রবৃত্তিটা তারা একদম আদিম প্রবৃত্তি, সেটা হচ্ছে পয়সার লোভে। মানে
কামিনী কাঞ্চন, যেটা মানে হয় পয়সার লোভে আর নয় কোনো সম্পর্ক, কারোর সাথে প্রেম ভাব ভালোবাসা হয়ে গেছে কোনো মানুষের, তো মানসিক বা দৈহিক সম্পর্ক হয়েছে, তারপরে সে আর কি আদান প্রদান করে তথ্যের আর কি। আচ্ছা, এরপরে হয় যে দাদা যেটা সেটা হচ্ছে আপনার যে কেউ চেষ্টা করে বদলা নেবার আর কি, যে মানে কারো একটা কোন দেশের ওপর রাগ আছে, ক্ষোভ আছে, তার সাথে কিছু একটা অবিচার হয়েছে বা সে মনে করে অবিচার হয়েছে, সেইটার জন্য অনেক সময় মানুষ ব্ল্যাকমেইলড হয়ে যায়। হ্যাঁ, তারা মানে একটা কিছু করেছে, তাকে তখন বলতে হয়। আমি নিজেও দেখেছি যে যে তুমি এবার যদি এইটা খবরটা না এনে দাও, তো তাহলে কিন্তু তোমার এইটা আমি ফাঁস করে দেবো আমরা, হ্যাঁ, ইন্টারনেটে দিয়ে দেবো, লোকে ব্ল্যাকমেইল হয়। আর এইরকম ভাবে নানাভাবে আর কি মানুষ এটাতে জয়েন করে, এবং কখনো শুরুটা হয় একটা হালকা সম্পর্ক দিয়ে, পরে সেটা ব্ল্যাকমেলের পর্যায়ে চলে যায়। বাট খবর তো ডিমান্ড তো থাকে দাদা, এবং খবর নেওয়ার জন্য খালি যে মানুষ তা তো না, আমাদের কাছে স্যাটেলাইট থাকে, আমাদের কাছে নানান রকম ডিভাইস থাকে, বাট মানুষও খুব বড় একটা, আমরা হিউম্যান ইন্টেলিজেন্স বলি এটাকে, হিউম্যান ইন্টেলিজেন্স ছাড়া আমাদের টেকনিক্যাল ইন্টেলিজেন্স থাকে আর কি। হ্যাঁ, তো এইবার সেই মানুষও একটা খুব বড় বিশাল রোল প্লে করে, আজকের থেকে না, একদম মানে বিশ্বযুদ্ধের আগের থেকেই চলছে এগুলো আর কি দাদা। আমার একটা অন্য প্রশ্ন আপনার কাছে, আপনি মনে হলে উত্তর দেবেন, না হলে উত্তর দেবেন না। বলুন। আপনার কর্মজীবনে এই স্পাইং এর মুখোমুখি হয়েছেন কোনোদিন? হ্যাঁ দাদা, হয়েছি। মানে কি দেখেছি যে কেউকে হয়তো খবর পেলাম যে একে ডাকা হবে, পরে তাকে ডাকা হলো, নিয়ে গেল, পরে আমরা খবর পেলাম যে সে নাকি করতো, মানে তথ্য দিত। তো এরকম তো হয়, অনেক সময় হয় মানুষ। হ্যাঁ, এমন কি কোনোদিন হয়েছে যে যেখানে দেখেছেন যে আপনি যাদের ট্রাস্ট করেছেন তাদের মধ্যেই পরবর্তীকালে দেখা গেল? অত 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 ব্যক্তিগতভাবে না হলেও শুনেছি ঘটনা এরকম হচ্ছে, এবং আমরা অনেক সময় সাংবাদিকদেরও দেখেছি যে মানে একদম ওপেনলি প্রচার করছে অপারেশন। এইবারের যুদ্ধটাতে তো দেখলাম যে সেই ব্যাপারগুলো পুরো ভারত সরকার থেকে ভালো, অত্যন্ত জরুরি পদক্ষেপ নিয়েছে। বাট আগে আমরা দেখেছি যে টেররিস্ট অপারেশনে তাজ হোটেলের সময় যে সাংবাদিকরা ডাইরেক্ট টেলিকাস্ট করছে, এবং পাকিস্তান থেকে সেই টেলিকাস্ট দেখে ওরা টেররিস্টদের অর্ডার দিচ্ছে। এই নিয়ে সুপ্রিম কোর্টের একটা মানে আমরা অর্ডারও দেখেছিলাম যে ভারতের সিকিউরিটি লাইভ রিপোর্টিং করা যাবে না, এমনি করে একটা ছিল। তো এইগুলো তো হয় দাদা, এগুলো মেনে চলতে হবে। অনেক সাংবাদিকও শোনা যায় যে এই স্পাইং এর কাজে সংযুক্ত হয় ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরের অন্যান্য দেশে। হ্যাঁ দাদা, ভারতবর্ষের বাইরে সাংবাদিক, সিনেমা স্টার, আপনার কবি, গায়ক, যাদের মধ্যে একটা বড় পরিধি থাকে যে সব দেশে বিচরণ করতে পারে, তারা সব দেশের প্রিয় মানুষ, তো তাদের তো এটা সুবিধা হয়ে যায়। কারণ তাদের আমি যদি আজকে পাকিস্তান যাই, 10টা লোক জিজ্ঞেস করবে, কিন্তু তারা গেলে জিজ্ঞেস করে না, কারণ তারা গান গাইতে যায়, সিনেমা করতে যায়, রিপোর্টিং এর কাজে যায়। তখন তাদের রিক্রুট করা হয়, এবং সেই রিক্রুটমেন্ট কখনো একদম লোয়ার লেভেলে করা হয়, একদম হাইস্ট লেভেলেও করা হয়। মুম্বাই হামলার কেসেও এরকম স্পাইং ইন্ডিয়ার ভেতর থেকে পাকিস্তান অ্যাপয়েন্ট করেছিল। হ্যাঁ দাদা, হয়েছে। হ্যাঁ, হয়েছে। কার্গিল যুদ্ধের সময়? হ্যাঁ, কার্গিল যুদ্ধের সময় তো এই নিয়ে কথাবার্তা আছে অনেক। মানে আমরা তো মানে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি যে কথাবার্তা আছে, যারা এই যুদ্ধেতে বড় ভূমিকা নিয়েছিল ওয়ার রিপোর্টিং এর, তাদের পরে দেখা গেছে যে পাকিস্তানের সর্বোচ্চ স্তরে তাদের ঘনিষ্ঠতা খুব বেশি আর কি। তো সেই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বাজারে অনেক কিছু আছে, বাট সেগুলো তো তারা কেউ স্বীকার করবে না। এবং দেশে ডেমোক্রেসি, আমাদের ভাইব্রেন্ট ডেমোক্রেসি বলে কি হয় বলুন তো, যে এইগুলো নিয়ে ঠিকঠাকভাবে সাজা দেওয়ার জন্য সেরকম সিস্টেম নেই। এইবার দেখছি একটু ধরপাকড় হচ্ছে, আশা করছি নিশ্চয়ই কোনোদিন কোনো নিয়ম কানুন যদি বদলানো যায়, যে একটা তো লক্ষণ রেখা থাকা দরকার, এইটা ক্রস করলে মানে কেউ বলতে পারবে না যে আমি জানতাম না আর কি। না, কেউ তো বাচ্চা না, শিশু তো না যে জানতো না। হ্যাঁ, আসলে ডিজিটাল এরাই তো আমরা প্রবেশ করে গেছি, এর যেমন সুবিধে আছে এর অসুবিধের দিকটাও আছে। আপনাকে আমার খালি শুধু একটা কথা মনে হচ্ছে, বিইং অ্যান ইউটিউবার, আমার খালি মনে হচ্ছিল যে আমি ফরচুনেট যে আমি ট্রাভেল ব্লগার হইনি। মানে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যে আমি ট্রাভেল ব্লগারদের কিন্তু আগামী দিনে খুব কঠিন সময় আসবে। অন্তত জ্যোতি মালহোত্রা এই এপিসোডটা নতুন করে আমাদের চিহ্নিত করিয়ে দিয়ে গেল। কি বলবেন আপনি? দাদা, ট্রাভেল ব্লগার, দেখুন ট্রাভেল ব্লগার কিন্তু এখন জীবনের একটা বড় অঙ্গ হয়ে গেছে। আমি নিজে প্রচন্ড ট্রাভেল করি, সারা পৃথিবী ঘুরে বেড়াই, ভারতবর্ষের কোনায় কোনায় ঘুরে বেড়াই,
এবং আমার বন্ধুরা হাসাহাসি করে। ট্রাভেল নিয়ে আমি একটা বইও লিখে ফেলেছি। এবার কি হচ্ছে যে ট্রাভেল ব্লগারদের দাদা তথ্য পেয়েই তো আমরা যাই, আমরা জানতে পারি কোথায় মানে বেনারসের কোন গলিতে গেলে কচুরিটা খেতে পাবো, এবং আমরা কোথায় গেলে সস্তায় এটা পাবো ওটা পাবো। তো এইটার তো একটা বিরাট রোল আছে। এখন এদের বাদ দেওয়া যাবে না, তবে এদের দায়িত্ব নিতে হবে। এবং এরা যারা কিছু মানুষ আছে ট্রাভেল ব্লগারের নামে তারা দেশদ্রোহিতা করছে, আবার অনেকে দেখছি যে তারা মানুষের মনে সুরসুরি দিচ্ছে, মানে শরীর প্রদর্শন করে এরকম করে। তাদেরকে আমার মনে হয় একটা ছাতার তলায় আনা উচিত, তাদের একটা লিগ্যাল আন্ডারস্ট্যান্ডিং। বাট আদারওয়াইজ আমি তো পশ্চিমবঙ্গের বেশ নামি কিছু ট্রাভেল ব্লগার আছে, তাদের পছন্দ করি, তাদের ভিডিও দেখি, এবং পৃথিবীরও অনেকে আছে, তাদের হেল্প হয় যখন বিদেশ টিদেশে যাই ট্রাভেল ব্লগগুলো দেখে। এবং পুরোপুরি ডেমোক্রেসিতে সেটা করা উচিত না, সেটা চায়না করতে পারে, বাট আমাদের দেশে তো সেটা করা উচিত না। আমার আপনার কাছে একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই জ্যোতি মালহোত্রার যে ব্লগ গুলো দেখছেন ট্রাভেল ব্লগ, তার মধ্যে শিয়ালদা স্টেশন রয়েছে, ব্যারাকপুরের বিরিয়ানি সেন্টার রয়েছে, সেখান থেকে একদম ডিরেক্ট সেনা ছাউনির দিক পর্যন্ত রয়েছে, তারপরে করোনেশন ব্রিজ রয়েছে শিলিগুড়ি, সবকিছু মিলিয়ে কোনো একটা জায়গায় কি মনে হয়, মানে আমি একটু স্বার্থপরের মতোই বলছি, আমাদের বাঙালির বোধহয় বা পশ্চিমবঙ্গের বোধহয় আরো 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 একটু সতর্ক থাকা ভীষণভাবে দরকার। একটু স্বার্থপরের মতো বলছি। হ্যাঁ দাদা, আপনি তো পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা করছেন, আমি যেহেতু ভারতের একটা সার্ভিস করেছি, যে কোনো ভিড় ভাট্টার জায়গা, যে কোনো বড় পপুলেশন সেন্টার, যে কোনো এমন জায়গা যেটা সেন্সিটিভ আমাদের দেশের জন্য, কোনো বড় ব্রিজ, কোনো বড় এস্টাবলিশমেন্ট, কোনো বড় মিলিটারি স্টেশন, এবং আমার মনে হয় সতর্ক থাকার প্রয়োজন আছে। এবং দেখুন, আমরা যখন ছোটবেলায় যখন চাকরির প্রথম দিকে প্লেনে করে যেতাম, তখন তো দাদা সোজা গিয়ে প্লেনে বসে পড়তাম, কোনোদিন কোনো সিকিউরিটি চেক হতো না। তারপরে 2-4 বছর চাকরি করবার পরে হঠাৎ করে দেখলাম ভারতের সিকিউরিটি চেক। এখন সেই সিকিউরিটি চেক এমন জায়গায় চলে গেছে যে অর্ধেক সময় প্লেনে না গিয়ে ট্রেনে যাচ্ছি আর কি। তো এই এই ব্যাপারটা তো আমাদের এখন মেনে চলতে হবে, এটাই নিউ নর্মাল, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে সারা মানে পৃথিবী জুড়ে এই ব্যাপারটা চলছে নাশকতার। এবং সেখানে আমাদের এত বড় শহর, এটাতে তো অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং দেখা যাচ্ছে তো এই মেয়েটি কিভাবে কিভাবে নানান জায়গা থেকে ফটো তুলে পাঠিয়েছে, এবং তার যোগসাজশ আছে। আর ওই চিকেন স্নেকের কাছে খুব কাছাকাছি করোনেশন ব্রিজ, এইটা আমাকে সব থেকে বেশি ভাবিয়েছে। আর কলকাতার অনেক স্পর্শকাতর জায়গার মধ্যে শিয়ালদা স্টেশন, ক্রাউডেড এরিয়া, ক্রাউডটাকে দেখাচ্ছে, এনক্রাউডটাকে দেখাচ্ছে, ক্রাউড। এবং আমি এটাও জানতে পারছি যে ওনারা নাকি জগন্নাথ মন্দিরেও গিয়েছিলেন। তো এই পুরীতেও গিয়েছেন, পুরীতে জগন্নাথ মন্দিরে গিয়েছেন, ব্লগারকে নিয়েছিলেন, তাকে নিয়েও নাকি কোথাও গিয়েছিলেন। তো এই সমস্ত ব্যাপারটা দাদা, জালটা অনেক বড়, মাকড়সার জালের মতো, এবং এই জালের বিস্তার সে বিশাল, কিন্তু এই জালের শিকার হচ্ছে মানুষ। এবং আজকাল কি হচ্ছে, আগে না খুব কম লোক হতো, এখন তো প্রলোভনের এত বাজার, কেউ একটা ভালো ফোন পাবে বা কিছু টাকা পাবে, কয়েকটা ভিউজ পাবে, তার জন্য সে তার আত্মাকে বিক্রি করে দিতে রাজি আছে। তো এইটা তো একটা ট্রেন্ড এসে গেছে। আমার মনে হয় কিছু নিয়ম কানুন দেশের বদলাবার প্রয়োজন আছে, যেখানে মানে দিস ফার অ্যান্ড নো ফার, মানে এর বেশি হলে ডেমোক্রেসিটা মানা হবে না তখন আর কি। হ্যাঁ, মানে ডেমোক্রেসি শুড কাম উইথ এ রেসপন্সিবিলিটি আর কি। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।